আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা তৃতীয় গ্রুপের ভার্ব সম্বন্ধে শিখব, ইরেগুলার ভার্ব সম্বন্ধে এবং পাসে কম্পোজে কাল শিখব এবং আমপারফেক্ট কাল শিখব এবং প্রেজেন্ট বর্তমান কাল সম্বন্ধে এই তিনটা কাল আজকে আমরা শিখব কিভাবে কনজুগেজও হয় এবং ভার্বের লিস্টগুলো আপনাদেরকে দিয়ে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি কোন জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো তৃতীয় গ্রুপের ভার্ব এবং কিভাবে আপনি বলবেন। চলুন শুরু করা যাক। সাধারণত তৃতীয় গ্রুপের ভার্ব হচ্ছে যেই ভার্বটা প্রথম গ্রুপে এবং দ্বিতীয় গ্রুপে হবে না, আপনি বুঝে নেবেন এটা ডিরেক্টলি তৃতীয় গ্রুপের ভার্ব। আমি অনুরোধ করব আপনি যদি এর আগের ক্লাসটা না দেখেন এই ক্লাসটা দেখার জন্য, তাইলে আপনি ভার্ব সম্বন্ধে ক্লিয়ার হতে পারবেন। কোন কোন জিনিস থাকলে আপনি বুঝবেন এটা প্রথম গ্রুপের ভার্ব এবং কোন জিনিস থাকলে বুঝবেন আপনারা দ্বিতীয় গ্রুপের ভার্ব। আজকে জাস্ট আমরা তৃতীয় গ্রুপের ভার্ব এবং ইরেগুলার ভার্ব সম্বন্ধে জানবো। যদি দ্বিতীয় এবং প্রথম গ্রুপের ভার্ব সম্বন্ধে জানতে চান, আমি ক্লাস 7 অর্থাৎ এর আগের ক্লাসটা দেখার অনুরোধ করব। আপনি দেখতে পারবেন, আমি কমেন্টে দিয়ে দেব লিঙ্কটা। আচ্ছা, চলুন শুরু করা যাক। তৃতীয় গ্রুপের ভার্ব কি? তৃতীয় গ্রুপের ভার্ব চিনতে হলে আপনার তিনটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট, যেই ভার্বটা প্রথম এবং দ্বিতীয় গ্রুপে হবে না এটাই তৃতীয় গ্রুপের ভার্ব। তাছাড়া যেই ভার্বের শেষে আইআর থাকবে অথবা ও আইআর অথবা আর ই, এই তিনটা জিনিস থাকবে, আপনি বুঝে নেবেন এগুলা তৃতীয় গ্রুপের ভার্ব অথবা ইরেগুলার ভার্ব। যেমন ফর এক্সাম্পল আইআর, দেখুন সাভুয়াহ, যার বাংলা অর্থ হচ্ছে জানা, এটার শব্দের শেষে আইআর আছে, এটা তৃতীয় গ্রুপের ভার্ব। আবার দেখুন ওয়াইআর, ধরুন এটার এই যে পুওয়াহ, যার অর্থ হচ্ছে পারা, এটাও তৃতীয় গ্রুপের ভার্ব। এগুলা ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব কি? ইরেগুলার ভার্ব হচ্ছে যেগুলা কোনো রুলস মানে না, অর্থাৎ এগুলা কোনো রুলসের মধ্যে পড়ে না। এগুলা এভাবেই ডিরেক্টলি যেভাবে লেখা হয়েছে সাহিত্যের মধ্যে ভাষা সৃষ্টির পর থেকে এভাবেই এগুলা শিখতে হয়। বাকি প্রথম গ্রুপের ভার্ব দ্বিতীয় গ্রুপের ভার্বগুলা রুলস মেনে চলে, সবগুলা একই রকম হয়, কিন্তু এগুলা কোনো রুলস মানে না। এই আপনার বেসিক লেভেলের ফ্রেঞ্চ শেখার জন্য এই ভার্বগুলা তৃতীয় গ্রুপের এই সবটি ভার্ব আপনি কনজুগেজও শিখতে হবে ডিরেক্টলি। যেগুলো কিভাবে শিখবেন আমি পরে দেখাবো স্টেপ বাই স্টেপ। প্রথমে চলুন শুরু করা যাক প্রেজেন্ট বর্তমান কাল নিয়ে। কিভাবে আপনি আজকে শুধু ফেক ভার্বটা নিয়ে কথা বলবো, বাকিগুলো আপনাদেরকে আমি ক্লাসে শেষে দেখে দিব কিভাবে আপনি করবেন। ফেক বাংলা অর্থ হচ্ছে করা পারা, আমরা যেটা বলি আর কি, আমি করি তুমি করো, এর ফসে হচ্ছে ফেক। ইংলিশে যে আমরা বলি ডু, ডু ভার্ব, এটা তৃতীয় গ্রুপের ভার্ব এবং এটা প্রেজেন্ট ফর্মে যদি আপনাকে পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে হয় তাহলে আপনি সাবজেক্ট নেবেন প্রথমেই। সাবজেক্টটা হচ্ছে জু, জু হচ্ছে সাবজেক্ট, চু হচ্ছে সাবজেক্ট, ইল হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট বাংলা অর্থ হচ্ছে যে করে আর কি। আমি আপনাদের কর্তা কর্ম এগুলা দিয়া বুঝাবো না, কারণ এগুলা শুনতে শুনতে আমাদের মাথার মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হয়ে গেছে। এগুলা শুনলেই যেন মনে হয় কর্তা ক্রিয়া, এগুলা দিলে আপনারা বুঝবেন না আমি যেটা মনে করি। এগুলা না দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সাবজেক্ট অর্থে যে করে তাকে এগুলাই সাবজেক্ট। যেমন জু মানে আমি, আমি সাবজেক্ট। চু মানে তুমি, তুমি সাবজেক্ট। একটা সাবজেক্ট নেবেন সেন্টেন্স তৈরি করতে হলে, জু পরে নেবেন কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ফেক ভার্বের প্রেজেন্ট ফর্মে এভাবে হয়। ডিরেক্ট এভাবে মুখস্থ করবেন। জু ফে মানে আমি করি, জু ফে আমি করি, ইংলিশে যা বলি আমরা আই ডু। সাবজেক্ট পরে কনজুগেশন অফ ভার্ব, ফেক ভার্বের প্রেজেন্ট ফর্মের কনজুগেশন হচ্ছে ফে, জু ফে আমি করি, চু ফে তুমি করো, ইল ফে সে করে, এল ফে সে মহিলা, কোনো মেয়ের বেলায় আপনি বলবেন এল ফে সে করে। অন ফে আমরা করি, অন দ্বারা সামওয়ানও বোঝায়। অন ফে আমরা করি অথবা কোনো একজন কেউ করে। কারিম ফে কারিম করে,
আপনি যদি কারোর নাম ধরে কোনো কিছু বলতে চান, কারিম ফেসা অর্থাৎ কারিম ডাজ ইট অর্থাৎ কারিম এটা করে, আপনি কারিমের বেলায় এই যে ইল এল অনের যে ফর্ম এটা ইউজ করবেন। কারিম, রহিম, করিম যে কোনো নাম ইউজ করলে ইল এল অন এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ফর্মটা ইউজ করবেন। ইংলিশে যে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যারা বুঝেন এগুলা বুঝতে পারবেন, অথবা যারা বুঝেন না তারা জাস্ট কারোর নাম ইউজ করলে এইটার সাথে যা যায় ইলের সাথে যেটা বসে এটার সাথে বসাইবেন। কারিম কারণ নামের সাথে কারিম ফে। ওকে, কারিম ফে কারিম করে, নু ফেজো আমরা আমরা করি, ভু ফেত আপনি করেন, ইল ফো তারা করে, এল ফো তারা করে, এল মহিলাদের বেলায়। অথবা পুরুষ মহিলা দুই পক্ষ যদি একসাথে থাকে তাইলে আপনি এই ইলফো বলতে পারেন, যেখানে মিক্স জেন্ডার আছে আর কি। আমি এক্সাম্পলটা আপনাদেরকে দেখাই আর বুঝতে পারবেন। জু ফিনি মত খাওয়াই আমি আমার কাজ শেষ করি। এখানে জুটা হচ্ছে সাবজেক্ট, ফে হচ্ছে ভার্ব। যেহেতু জোর সাথে সবসময় ফে যাবে, চু এর সাথে সবসময় এটা হবে চু ফে তুমি করো, ইল এর সাথে সবসময় এটা হবে ইল ফে সে করে, ইল এল অনের সাথে সেম, কারিম সেম। নু এর সাথে সবসময় ফেজো হবে, নু ফেজো আমরা করি, ভু ফেত আপনি করেন। ভু সাধারণত আপনারা জানেন না, কাউকে না চিনলে অথবা রেসপেক্ট করার ক্ষেত্রে আপনি ভু ইউজ করবেন না, আপনি চু ইউজ করবেন না। ওকে, জু ফে আমি করি, মত খাবাই আমার কাজ। জুটা এখানে সাবজেক্ট, এখন ফেটা হচ্ছে ভার্ব। জু ফে আমি করি, ম অ্যাডজেক্টিভ এগুলো আমি পরবর্তী অ্যাডভান্স লেভেলে একটু যে সময় যাবো আমি বোঝাবো অ্যাডজেক্টিভ কি নাউন কি। আপাতত জাস্ট এই দুইটাই বুঝেন। জু ফে আমি করি, মত খাবাই আমি আমার কাজ করি। আপনি যদি বলতে চান তুমি তোমার কাজ করো, চু ফে মত খাবাই। সামটাইম দেখবেন কেউ আপনাকে আপনি বলতেছেন কাউকে চু ফে কোয়া, এই দেখেন একটা 2 নম্বর এক্সাম্পল। জু ফে রিয়া মানে আমি কিছুই করি না। এই যে জু ফেটা বলছে মানে আমি করি, রিয়া মানে নাথিং, আমি কিছুই করি না এরকম আর কি, আই ডু নাথিং। আচ্ছা, এটা যদি আপনি নেগেটিভ করতে চান কিভাবে করবেন? যে সেম আপনার এই যে স্ট্রাকচারটা আছে, সাবজেক্ট, কনজুগেশন অফ ভার্ব এন্ড অবজেক্ট, সেম এই এটা জাস্ট নো এবং আমি আপনাদের দেখাই, জাস্ট সাবজেক্ট কনজুগেশন আগের নো এবং ফা ইউজ করবেন। যেমন ফর এক্সাম্পল জু, আগের এক্সাম্পলটা ছিল জু ফে মত খাওয়াই, এই দেখেন এটা কি ছিল, জু ফে মত খাওয়াই, এই যে জু ফে মত খাওয়াই, জাস্ট এখানে নো এবং এখানে পা দিলেই এটা হয়ে যাবে নেগেটিভ, আমি কাজ করি না। জু সাবজেক্ট প্লাস নো প্লাস কনজুগেশন প্লাস পা প্লাস অবজেক্ট, জু নো ফে পা মত খাওয়াই, আই ডোন্ট ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি না। বাট কথা বলার ক্ষেত্রে ফ্রান্সে বেশিরভাগই ক্ষেত্রে নো ব্যবহার হয় না, কিন্তু লেখার ক্ষেত্রে বা আপনার পরীক্ষার ক্ষেত্রে আপনার নো ইউজ করতে হবে, নতুবা ওরা এটা ইনকারেক্ট মনে করবে। ফ্রান্সে কথা বলার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আপনাকে বলা হবে জুফে পা মত খাওয়াই, মানে এখানে নটা ব্যবহার করা হয় না, এভাবে ওরা লোকালি ইউজ করে, বাট আপনি অফিসিয়ালি নোটা ইউজ করবেন লেখার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হয়। আজকে পাসে কম্পোজে কি, পাসে কম্পোজে হচ্ছে আমরা বলি না আমি করেছি, খেয়েছি, পেয়েছি, গিয়েছি, বা আমরা ইংলিশে বলি না আই হ্যাভ ডান ইট আমি ইহা করেছি, বা আই হ্যাভ রিড ইট আমি ইহা পড়েছি। এই যে পড়েছি কথাটা বাংলায়, অর্থাৎ আপনি এই কথাটা ইউজ করতে হলে আপনি পাসে কম্পোজে ইউজ করবেন। কিন্তু এটা কিন্তু অতীত হলেও এটা নিকটবর্তী অতীত হয়। বাংলায় আমরা আশা করি বুঝতে পেরেছেন, যে সময় আমরা কথা বলার ক্ষেত্রে বলেছি হ্যাঁ আমি এটা করেছি তো, এই যে আমি এটা করেছি তো, এই শব্দটা ইউজ করতে হলে আপনি জেফে মানে আমি করেছি, আই হ্যাভ ডান ইংলিশে যা বলা হয়। এটা পূর্ণাঙ্গটা সেন্টেন্স তৈরি করতে হলে জো সাবজেক্ট নেবেন, পরে প্রেজেন্ট ফর্ম অফ আবু ভার্ব। আপনারা যারা ক্লাস 3 দেখেছেন আমি আবু ভার্বের 6টা কাল নিয়ে একটা ভিডিও করেছি, আমি আশা করি এটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আবু ভার্বের প্রেজেন্ট ফর্ম কি। অর্থাৎ আবু ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে জো এর সাথে আ বসে, চু এর সাথে চু আ বসে,
ইল এল অনের সাথে আ হয়, নুজাবোর সাথে নু এর সাথে নুজাবো হয়, বুজাবের সাথে বুজাবে হয়, ইল এলের সাথে হয়। অর্থাৎ আপনি সাবজেক্ট নিলেন, প্রেজেন্ট ফর্ম অফ আবওয়াহ ভার্ব নিলেন, এটা সাধারণত ছিল জ, কিন্তু দুইটা ভাওয়েল ই এবং এ, দুইটা ভাওয়েল আমরা জানি 5টা ভাওয়েল আছে এ ই আই ও ইউ, দুইটা ভাওয়েল একত্রিত হওয়ার কারণে এখানে একটা ভাওয়েল তুলে দেওয়া হয়েছে, ধরলো রেড হচ্ছে ওরকম তোলার কারণে আপনার যে হয়েছে। নর্মালি এটা ছিল জু আ, এটা দুইটা ভাওয়েল একত্রিত থাকার কারণে যে হয়েছে। যে ফে মানে আমি করি, চু ফে তুমি করো, চু আফে তুমি করো। অর্থাৎ সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম অফ আবওয়াহ ভার্ব, পরে ফে, পরে অবজেক্ট। এই ফেটা কোথা থেকে এলো? ফেটা হচ্ছে ফেক ভার্বের, আমরা ইংলিশে বলি না ফার্স্ট পার্টিসিপল, যেমন ডু ডিড ডান, বা আপনি বলতে পারেন অনেক ইংলিশে অনেক সেন্টেন্স আছে হ্যাভ হ্যাড হ্যাড, বা ওই যে ইংলিশে যে ফার্স্ট পার্টিসিপল বা ভার্বের, আবওয়াহ ভার্বের 3টা জিনিস আছে। এইটা হচ্ছে ফে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এটা আপনারা যদি না বুঝেন ডাইরেক্টলি এভাবে মুখস্থ করবেন, বোঝার দরকার নেই। আপাতত অ্যাডভান্স লেভেলে গেলে আমি আস্তে আস্তে বুঝিয়ে দেবো আপনাদেরকে। সাবজেক্ট নেবেন, এন আ নিবেন, প্রেজেন্ট ফর্ম অফ আবওয়াহ ভার্ব, পরে ফে ফে যোগ করবেন। je fais মানে আমি করি, আমি করেছি। অর্থাৎ আপনি কথা বলতেছেন কাউকে, আপনার ম্যানেজারকে বললেন, ও আসার পরে হ্যাঁ আমি এটা করেছি, এখন আমি কি করব? এই ক্ষেত্রে বলবেন যে ফে সা, অর্থাৎ আমি এটা করেছি। maintenant je peux faire quoi, maintenant what I can do, আমি কি করতে পারি। এই যে একটা কথা আপনি অতীতের, নিকটবর্তী অতীতের একটা করেছেন। সকালে আপনার ম্যানেজার আর আগ পর্যন্ত আমি একটা জিনিস করেছেন, এটা এখন আপনার ম্যানেজারকে বলতেছেন যে ফে সা, আমি এটা করেছি। maintenant je peux faire quoi, maintenant আমি কি করতে পারি। এই নিকটবর্তী অতীতের কালে পাসে কম্পোজ ইউজ করবেন। এটা ভাবে যে ফে আমি করেছি, চু আফে তুমি করেছো, ইল এল অন কারিম, এগুলা এর আগের ইয়েতে আমি বলেছি ক্লাসে ভিডিওতে। এল আফে সে করেছে, অন আফে আমরা করেছি, কারিম আফে কারিম করেছে, নুজ আবফে আমরা করেছি, ভুজ আবেফে আপনি করেছেন, ইল জফে তারা করেছে। এখানে ইল জ কেন হলো? এখানে দেখেন, যদি ভাওয়েলের আগে কনসোনেন্ট থাকে তাইলে একটা চ এর মতো উচ্চারণ হয়। যেমন ও হচ্ছে ভাওয়েলের আগে, এস হচ্ছে কনসোনেন্ট। এই কনসোনেন্ট থাকার কারণে একটা চ এর মতো উচ্চারণ হচ্ছে ইলজ ফে তারা করেছে। যে ফে মে দেভওয়ার, অর্থাৎ আমি আমার হোমওয়ার্কটা করেছি। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করেছি। যে ফে মে দেভওয়ার আমি আমার হোমওয়ার্ক করেছি। এখন আসুন নেগেটিভ কিভাবে করবেন। সেম এক্স্যাক্টলি আগের ফর্মটাই সাবজেক্ট প্লাস নো প্লাস প্রেজেন্ট ফর্ম অফ আবওয়াহ ভার্ব প্লাস পা প্লাস অবজেক্ট। অর্থাৎ জ হচ্ছে সাবজেক্ট, এ হচ্ছে আবওয়াহ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি আবারও বলবো, যদি আবওয়াহ ভার্বের প্রেজেন্ট ফর্ম না বুঝেন আমি 3 নম্বর ক্লাসটা দেখার জন্য রিকোয়েস্ট করবো, আপনি বুঝতে পারবেন। জু নে নো দুইটা ভাওয়েল সেমলি ভাবে একত্রে হওয়ার কারণে একটা ভাওয়েল বিলুপ্ত হয়ে গেছে। জু নে ফে, জু নে পা ফে মে দুভওয়াহ আমি আমার হোমওয়ার্ক করিনি। খুবই গুরুত্বপূর্ণ একটা টেন্স। আমপারফে কি? আমপারফেটা হচ্ছে অতীত, অথবা আপনার অতীতে কোনো কিছু করতেন, ইউজ টু, আমরা অভ্যাসগত ক্ষেত্রে আপনি হ্যাবিচুয়াল ছিলেন একটা জিনিস করতে, আপনি এটা সবসময় করতেন। যেমন আপনি সবসময় সকালে উঠে হাঁটতে যেতেন, এইরকম একটা অভ্যাসগত কোনো কিছু বুঝাইতে আপনি আমপারফে ইউজ করবেন। যেমন আপনি যদি বলতেন আই ইউজ টু ডু মাই হোমওয়ার্ক, মানে আপনি কাউরে বলতেছেন আমি আগে সবসময় হোমওয়ার্ক করতাম বাসায়। এই যে আপনি করতেন, করতাম, এটার ক্ষেত্রে আপনি আমপারফে ইউজ করবেন। যেমন
এটা সিস্টেমটা হচ্ছে, আপনি বলতে পারেন আমি সবসময় হারতাম, আপনি বলতে পারেন, বা আমি বলতেন আপনি আমি সবসময় করতেন, আমি সবসময় করতাম, আমি সবসময় ফটোগ্রাফি করতাম। তাই আপনি বলেন জু ফুজে ফটোগ্রাফ, আমি ফটোগ্রাফি করতাম। তো এটা করতে হলে আপনি সাবজেক্ট নেবেন, পরে সাবজেক্ট FAIS এটা লিখবেন সব ক্ষেত্রে, সব সাবজেক্টের বেলায় জু চু ইল এল অন সাবজেক্টের পরে FAIS লিখবেন, এবং জু এর সাথে AIS, চু এর সাথে AIS, এই রেড যেগুলো দেখছেন, এল ইল অন কারিম এগুলোর সাথে আপনি AIT, এবং নু এর সাথে IONS, ভু এর সাথে IEZ, ইল এল এর সাথে AINT, অর্থাৎ উচ্চারণটা এভাবে হবে জু ফুজে আমি করতাম, চু ফুজে এখানে FAI, চু ফুজে তুমি করতে, ইল ফুজে সে করত, এল ফুজে সে করত, অন ফুজে আমরা করতাম, কারিম ফুজে কারিম করত, নু ফুজিও আমরা করতাম, ভু ফুজিয়ে আপনি করতেন, ইল ফুজে এল ফুজে তারা করত। আপনি উদাহরণ হচ্ছে জু ফুজে মে devoirs আমি আমার হোমওয়ার্ক করতাম। কিন্তু এর আগের উদাহরণটা আমরা দেখেছিলাম কি, যে ফে মে devoirs আমি আমার হোমওয়ার্ক করেছি। এই যে করেছি কথাটা আর আমি করতাম কথাটা, এই দুইটার মধ্যে হোমওয়ার্ক, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে পাসে কম্পোজে এবং আমপারফের মধ্যে পার্থক্য। এগুলো কোনো নিয়ম মানে না, এগুলো B1 পর্যন্ত আপনার অব্লিগাটোয়ার, এগুলো আপনি মুখস্থ টুটস্থ করবেন, এবং এগুলার আপনি কনজুগেশন কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দিই। আপনি এই যে দেখছেন লা কনজুগেশন, এটা লিখে সার্চ দিবেন আপনি গুগলে, যে প্রথমে যে লিস্টটা আসবে এই ওয়েবসাইটে ঢুকে আপনি এই বারটা লিখে সার্চ বারে সার্চ করলে আপনি কনজুগেশন দেখতে পারবেন। যেমন এই দেখেন চলে আসছে, লিখলেন সাভোয়ার, দেখেন সাভোয়ার লেখার পরে আপনার আসবে কনজুগেশন। এগুলো আপনি এইটা দেখে দেখে বাসায় প্র্যাকটিস করবেন, এবং পরবর্তী ক্লাসে আমি প্লুস কি পারফে, ফিউচার হস এবং ফিউচার সাম সম্বন্ধে বলবো। আজকে জাস্ট এই তিনটাই বললাম, কারণ এটা এত ইম্পর্টেন্ট, আমি যদি ক্লিয়ারলি আপনাদেরকে বিস্তারিত না বুঝাই আপনারা বুঝবেন না। পারফে চেনার একটা নিয়ম হলো সবসময় শব্দের মধ্যে toujours, toutes les jours, souvent, le mardi, d'habitude এগুলা ইউজ হবে পারফে বোঝার আর কি। টেকনিক এগুলা হচ্ছে আমার টেকনিক বলতে পারেন, এগুলো থাকলে মনে বুঝবে এটা আমপারফে ইউজ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব লাস্ট প্রথম ক্লাস থেকে দেখার জন্য, কারণ আপনি হয়তো এই ভিডিও দেখে কিছুই নাও বুঝতে পারেন। ক্লাস 1 থেকে আস্তে আস্তে যদি দেখেন, আমি আশা করব আমার প্রত্যেকটা ভিডিও দেখলে আপনি ঘরে বসেই A1 A2 কমপ্লিট করতে পারবেন, এবং বাসায় 10 বার করে লিখবেন এবং মুখস্থ করবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আরো ক্লিয়ার হবেন বাকি তিনটা টেস্ট সম্বন্ধে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।